আমি আক্তার জাহান, প্রভাষক অর্থনীতি বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, সুকানপুকুর, গাবতলী, বগুড়া। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি অর্থনীতি বিভাগের অনার্স প্রথম ও দ্বিতীয় বর্ষের ব্যষ্টিক অর্থনীতি বিষয়ে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অধ্যায় থেকে কিছু আলোচনা করব। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আজ আমার এটি দ্বিতীয় ক্লাস। এর আগেও আমি একটি ক্লাস করেছি, সেখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করেছিলাম। তো আজকে আমার দ্বিতীয় ক্লাসে আমি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে যে বিষয়গুলো আলোচনা করব তা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতা বা ফার্মকে দাম গ্রহীতা বা প্রাইস টেকার বলা হয় কেন, এটি এবং উৎপাদন বন্ধের বিন্দু ধারণাটি আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। আলোচনার শুরুতেই আমরা দেখব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞায় আমরা বলেছিলাম যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় দ্রব্য দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। তো এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতা বা ফার্মকে দাম গ্রহীতা বলার কারণটা কি, সেটি এবার আমরা দেখব। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় দ্রব্য একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে থাকে। এ বাজারে অসংখ্য বিক্রেতা থাকায় কোনো বিক্রেতা এককভাবে দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করতে পারে না। আবার কোনো ফার্মের যোগান বাজারের মোট যোগানের অতি সামান্য অংশ হওয়ায় কোনো বিক্রেতা বা ফার্ম বাজারে দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করতে পারে না। তাহলে আমরা দেখছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা বা বিক্রেতা কেউই বাজারে দামের উপর প্রভাব বিস্তার করতে পারে না, কারণ বাজারে অসংখ্য ক্রেতার দিক থেকে দেখো, বাজারে অসংখ্য ক্রেতা থাকায় কোনো ক্রেতাই কিন্তু দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করতে পারে না। আবার অসংখ্য বিক্রেতাও থাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, আর এই অসংখ্য বিক্রেতা থাকার কারণে বাজারে দ্রব্যের যে যোগান হয় সেই যোগানের ক্ষেত্রে একজন বিক্রেতার যোগান কিন্তু বাজারের মোট যোগানের খুব সামান্য একটি অংশ। কাজেই ওই বিক্রেতা দ্রব্যের দামের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দাম বাজারে চাহিদা ও যোগানের ভিত্তিতে নির্ধারিত হয় এবং যে দামটি নির্ধারিত হয় বাজারে চাহিদা এবং যোগানের মাধ্যমে সেই দামেই বিক্রেতাকে দ্রব্য বিক্রি করতে হয় এবং সেই নির্ধারিত দামে একজন বিক্রেতা যত খুশি দ্রব্য বিক্রি করতে পারে। যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতা বাজার দামকে মেনে নিয়ে দ্রব্য বিক্রি করে, তাই এ ধরনের বাজারকে বাজারের বিক্রেতাকে প্রাইস টেকার বা দাম গ্রহীতা বলা হয়। বোঝা গেল তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতাকে দাম গ্রহীতা কেন বলা হয়। বিক্রেতা বা ফার্মকে দাম গ্রহীতা বলার কারণ হচ্ছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতা যে পরিমাণ দ্রব্যের একজন বিক্রেতা যে পরিমাণ দ্রব্যের যোগান দেয় তা বাজারের মোট যোগানের খুব সামান্য একটি অংশ হওয়ায় বিক্রেতা এককভাবে বাজারে দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করতে পারে না। আর এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি হয়, বাজারে দাম কিভাবে নির্ধারিত হয়, বাজারে দ্রব্যের চাহিদা ও যোগানের সমতার ভিত্তিতে যে দামটি নির্ধারিত হয় বিক্রেতাকে সে দামই মেনে নিতে হয় এবং সে দামেই দ্রব্য বিক্রি করতে হয়। আর সে কারণেই যেহেতু বিক্রেতা কি করে, বাজারে বাজার দামকে মেনে নিয়েই দ্রব্য বিক্রি করতে বাধ্য হয়, তাই এই বাজারের বিক্রেতাদের কি বলা হয়, প্রাইস টেকার বা দাম গ্রহীতা বলা হয়। এখন এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে বিক্রেতাকে দাম গ্রহীতা বলা হয় সেটি আমরা কি করব, একটি চিত্রের মাধ্যমে আমরা দেখব। দেখো চিত্রে আমরা প্রথমে দুটি চিত্র দেখছি। একটি চিত্রে দেখব আমরা বাজার ভারসাম্য এবং আরেকটি চিত্রে দেখব আমরা ফার্মের
চাহিদা রেখা। তো বাজার ভারসাম্যটা আমরা দেখি। বাজারে কি থাকে? বাজারে দুই দল লোক থাকে। বাজারে থাকে ক্রেতা এবং বিক্রেতা। আমরা বাজার ভারসাম্যতে কিন্তু পড়েছি যে বাজারে দুই দল লোক থাকে, একজন দল থাকে ক্রেতা এবং এক দল থাকে বিক্রেতা। ক্রেতার দিক থেকে তৈরি হয় চাহিদা এবং বিক্রেতার দিক থেকে তৈরি হয় যোগান। তাহলে এই যে আমরা একটি দেখলাম ডিডি রেখা, অর্থাৎ একটি হচ্ছে ডিডি রেখা চাহিদা রেখা, আর একটি হচ্ছে এসএস অর্থাৎ সাপ্লাই রেখা, যোগান রেখা। এই যে দেখো চাহিদা এবং যোগান রেখা যে বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, চাহিদা এবং যোগান রেখা দেখো একটা বিন্দুতে ছেদ করেছে। আমরা যদি বিন্দুটার নাম দিই ই, তাহলে দেখি যে ই বিন্দুতে বাজারে চাহিদা এবং যোগান পরস্পরকে ছেদ করেছে। ই বিন্দুতে যেহেতু চাহিদা ও যোগান পরস্পরকে ছেদ করেছে, কাজে ই বিন্দুই হলো বাজারে ভারসাম্য বিন্দু। আর এই ভারসাম্য বিন্দুতে ভারসাম্য দাম OP0 এবং ভারসাম্য দ্রব্য পরিমাণ OQ0, অর্থাৎ ই ভারসাম্য বিন্দু হওয়ায় বাজারে ভারসাম্য দাম হবে OP0 এবং ভারসাম্য দ্রব্য পরিমাণ হবে OQ0। এই OP0 দামে দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এটি হচ্ছে একটি ফার্মের চাহিদা রেখা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এটি হচ্ছে একটি ফার্মের চাহিদা রেখা। এটি হচ্ছে AR = MR = DA রেখা। তাহলে দেখো এখানে আমরা দুটি চিত্র অঙ্কন করেছি, তাই না? এই চিত্রে একটি চিত্রে প্রথম চিত্রে অর্থাৎ 1 নম্বর চিত্রে দেখানো হয়েছে বাজার ভারসাম্য এবং 2 নম্বর চিত্রে দেখানো হয়েছে ফার্মের চাহিদা রেখা। বাজার ভারসাম্য অর্থাৎ 1 নম্বর চিত্রে আমরা দেখেছি যে বাজারে চাহিদা ও যোগানের সমতার মাধ্যমে কি হয়, বাজারে ভারসাম্য নির্ধারিত হয়। আর বাজারে চাহিদা ও যোগানের সমতা যেখানে ছেদ করেছে সেই বিন্দুটি হলো ই বিন্দু, কাজেই ই বিন্দু হলো বাজারে ভারসাম্য বিন্দু। আর এই ভারসাম্য বিন্দুতে ভারসাম্য দাম দেখো কত, ভারসাম্য দাম OP0 এবং ভারসাম্য দ্রব্যের পরিমাণ হচ্ছে OQ0। এটি হলো বাজার ভারসাম্য। আর এই OP0 দামে দেখো বাজারের চাহিদা রেখা অর্থাৎ এ ফার্মের চাহিদা রেখা হচ্ছে এই যে AR = MR = DA, অর্থাৎ এ ফার্মের চাহিদা রেখা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরালে। চাহিদা রেখাটি কেমন হয়েছে? এই চাহিদা রেখাটি হয়েছে ভূমি অক্ষের সমান্তরাল, অর্থাৎ বাজারে OP0 দামে বিক্রেতা OP0 দামে OQ1, OQ2 এবং OQ3 যে পরিমাণে বিক্রি করুক না কেন, দেখো OQ1 এর চেয়ে কিন্তু OQ2 এর পরিমাণ বেশি, আবার OQ2 এর চেয়ে কিন্তু OQ3 এর পরিমাণ বেশি, অর্থাৎ যে পরিমাণে বিক্রি করুক না কেন কিন্তু দাম হবে OP0, অর্থাৎ দামের কোনো পরিবর্তন হবে না। এখানে বাজারে যে ওই যে বাজার ভারসাম্যে বাজারে যে OP0 দাম নির্ধারিত হয়েছে, এই OP0 দামে বিক্রেতা OQ1, OQ2, OQ3 বা এর চেয়ে বেশি OQ4ও যদি বিক্রি করে, অর্থাৎ যত খুশি দ্রব্য বিক্রি করতে পারবে, কিন্তু দামের কোনো পরিবর্তন হবে না। আর এক্ষেত্রে বা এ ফার্মের চাহিদা রেখাটা কেমন হয়েছে? এ ফার্মের চাহিদা রেখা হয়েছে ভূমি অক্ষের সমান্তরাল। তাহলে এই আলোচনা থেকে দেখা যায় যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতা বাজার দামকে মেনে নেয় বলে বাজারের বিক্রেতাকে দাম গ্রহীতা বা প্রাইস টেকার বলা হয়। তাহলে আমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতাকে প্রাইস টেকার বা দাম গ্রহীতা বলা হয় কেন। এরপরে আমরা দেখব উৎপাদন বন্ধের বিন্দু কি। উৎপাদন বন্ধের বিন্দু কি? একটি ফার্ম স্বল্পকালে যে অবস্থায় উৎপাদন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে তাকে উৎপাদন বন্ধের বিন্দু বলে। আমি আবারও বলছি, শোনো, একটি ফার্ম স্বল্পকালে যে অবস্থায় উৎপাদন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে তাকে উৎপাদন বন্ধের বিন্দু বলে। স্বল্পকালে একটি ফার্মকে
দু ধরনের খরচ বহন করতে হয়। একটি হলো গড় স্থির খরচ এবং অপরটি হলো গড় পরিবর্তনশীল খরচ। উৎপাদন না করলেও ফার্মকে স্থির খরচ বহন করতে হয়। আবার উৎপাদনের পরিবর্তনের ফলে পরিবর্তনীয় খরচের পরিবর্তন হয়। তাই হবে না যে ফার্ম কি করে, যে কতগুলো ফার্মের স্থির খরচ আছে, যে স্থির খরচগুলো উৎপাদন না করলেও ফার্মকে বহন করতে হয়। কিন্তু পরিবর্তনীয় খরচটা কি? পরিবর্তনীয় খরচটা হচ্ছে যে উৎপাদনের পরিমাণ বাড়ানো কমানোর ফলে উৎপাদনের যে খরচের যে পরিবর্তন হয় সেটি হচ্ছে পরিবর্তনীয় খরচ। তাহলে পরিবর্তনীয় খরচ কি হবে? উৎপাদনের পরিমাণ বাড়ানোর ফলে পরিবর্তনীয় খরচের পরিবর্তন সাধিত হয়, বা উৎপাদনের পরিমাণ যদি কমে যায় তাহলে উৎপাদন খরচের পরিবর্তন হবে। তাহলে একটি ফার্মকে কি করতে হয়, যে স্বল্পকালে উৎপাদন না করলেও স্থির খরচ বহন করতে হয়। আবার উৎপাদনের পরিবর্তনের ফলে পরিবর্তনীয় খরচেরও পরিবর্তন হয়। কিন্তু স্বল্পকালে দাম বা গড় আয়ের মধ্যে গড় পরিবর্তনীয় খরচের সাথে গড় স্থির খরচের কিছু অংশ উঠে আসলে ফার্ম লোকসান দিয়েও উৎপাদন চালানো যুক্তিযুক্ত হয়, বা লোকসান দিয়েও উৎপাদন করতে থাকে। আমি কি বলছি শোনো, যে কিন্তু দাম বা গড় আয়ের মধ্যে গড় পরিবর্তনীয় খরচের সাথে গড় স্থির খরচের কিছু অংশ উঠে আসলে ফার্ম লোকসান দিয়েও উৎপাদন চালানো যুক্তিযুক্ত হয়। ফার্মের লোকসান দিয়েও উৎপাদন চালানো যুক্তিযুক্ত হয়। কিন্তু দাম বা গড় আয়ের সাথে বা গড় আয়ের মধ্যে পরিবর্তনীয় খরচের সাথে গড় স্থির খরচের কিছুই উঠে না আসলে ফার্ম উৎপাদন বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করে তা হলো উৎপাদন বন্ধের বিন্দু। অর্থাৎ P = AVC কিংবা AVC এর সর্বনিম্ন বিন্দুতে গড় পরিবর্তনীয় খরচের সাথে গড় স্থির খরচের কিছুই উঠে না আসলে বা কোনো অংশই উঠে না আসলে তখন কি করে, ফার্ম উৎপাদন বন্ধ করে দেয়। কোথায়? ওই যে P = AVC বা AVC এর সর্বনিম্ন বিন্দুতে। AVC এর সর্বনিম্ন, AVC কি? গড় পরিবর্তনশীল খরচ। এই গড় পরিবর্তনশীল খরচের সর্বনিম্ন বিন্দুতে গড় পরিবর্তনীয় খরচের সাথে গড় স্থির খরচের কিছুই উঠে না আসলে তখন ফার্ম উৎপাদন বন্ধ করে দেয়। আর ওই বিন্দুটি হলো ফার্মের উৎপাদন বন্ধের বিন্দু। বোঝা গেল কি আমার কথা? আমি আরেকবার একটু বলি শোনো, যে স্বল্পকালে একটি ফার্মের দুই ধরনের খরচ বহন করতে হয়। একটি হচ্ছে গড় স্থির খরচ এবং আরেকটি হচ্ছে গড় পরিবর্তনশীল খরচ। উৎপাদন যদি না করি, অর্থাৎ উৎপাদন না করলেও ফার্মকে গড় স্থির খরচ বহন করতে হয়। আবার উৎপাদনের পরিবর্তনের ফলে গড় পরিবর্তনীয় খরচের পরিবর্তন সাধিত হয় বা পরিবর্তন হয়। এই অবস্থায় দাম বা গড় আয়ের মধ্যে, দাম বা গড় আয়, গড়ে যেটি আয় হয় সেটিই কিন্তু দাম। এই দাম বা গড় আয়ের মধ্যে গড় পরিবর্তনীয় খরচের সাথে গড় স্থির খরচের কিছু অংশ উঠে আসলে ফার্ম লোকসান দিয়েও উৎপাদন চালাতে থাকে, বা লোকসান দিয়েও উৎপাদন চালানো ফার্মের জন্য যুক্তিযুক্ত। কিন্তু এই দাম বা গড় আয়ের মধ্যে গড় পরিবর্তনীয় খরচের সাথে গড় স্থির খরচের কোনো অংশই উঠে না আসলে তখন ফার্ম উৎপাদন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, আর সেটি হলো উৎপাদন বন্ধের বিন্দু। অর্থাৎ P = AVC, অর্থাৎ দাম
যখন গড় পরিবর্তনশীল ব্যয়ের সমান হয় কিংবা গড় পরিবর্তনশীল ব্যয়ের সর্বনিম্ন বিন্দুতে দাম পরিবর্তনশীল ব্যয়ের সমান হলে কিংবা গড় পরিবর্তনশীল ব্যয় অর্থাৎ এভিসি এর সর্বনিম্ন বিন্দুতে গড় পরিবর্তনীয় খরচের সাথে গড় স্থির খরচের কিছুই উঠে না আসলে ফার্ম উৎপাদন বন্ধ করে দেয় এবং ওই বিন্দুটি হলো উৎপাদন বন্ধের বিন্দু। এই উৎপাদন বন্ধের বিন্দুটি আমরা এবার চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। দেখো এখানে আমরা একটি চিত্র অঙ্কন করেছি, আমি চিত্রটিকে দেখাচ্ছি। দেখো AR MR এটি হচ্ছে এভিসি রেখা, এটি হচ্ছে এমসি রেখা, এসি রেখা, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা কি করছি, একটি চিত্র অঙ্কন করলাম। চিত্রে আমরা দেখো আমরা একটি চিত্র উৎপাদন বন্ধের বিন্দুটি আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করছি। আমরা একটি চিত্র অঙ্কন করেছি। চিত্রে ওএক্স বা ভূমি অক্ষে দেখানো হয়েছে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দেখানো হয়েছে আয়, ব্যয় ও দাম। এই চিত্রটি কিন্তু আমাদের পরিচিত। আমরা এর আগের ক্লাসে যখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করেছিলাম, সেই স্বল্পকালীন ভারসাম্যে কি দেখেছিলাম? আমরা স্বল্পকালীন ভারসাম্যে দেখেছিলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম স্বল্পকালে 3 ধরনের ভারসাম্য অর্জন করতে পারে। কয় ধরনের ভারসাম্য অর্জন করতে পারে? 3 ধরনের ভারসাম্য অর্জন করতে পারে। একটি হলো অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, দ্বিতীয়টি হলো স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য এবং তৃতীয়টি হলো লোকসান বা ক্ষতি সহ ভারসাম্য। সেখানে কিন্তু আমরা এই চিত্রগুলি দেখেছিলাম। তাহলে আমরা চিত্রে কি বলছি? চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে আয়, ব্যয় ও দাম দেখানো হয়েছে এবং আমরা চিত্রে কতগুলো রেখা দেখতে পাচ্ছি, তাই না? এই রেখাগুলো কি? এই রেখাগুলো হচ্ছে এআর এমআর রেখাটি হচ্ছে, এআর হচ্ছে কি গড় আয় এবং এমআর হচ্ছে প্রান্তিক আয় রেখা। এটি হচ্ছে গড় আয় এবং প্রান্তিক আয় রেখা। তারপরে এটি কি এভিসি, এভিসি রেখাটি হলো এভারেজ ভেরিয়েবল কস্ট অর্থাৎ গড় পরিবর্তনশীল ব্যয় বা গড় পরিবর্তনীয় খরচ রেখা। এসি রেখা, এসি রেখা হচ্ছে এভারেজ কস্ট অর্থাৎ গড় খরচ রেখা এবং এমসি, এমসি হচ্ছে মার্জিনাল কস্ট অর্থাৎ প্রান্তিক খরচ রেখা। তাহলে আমরা এখানে 4টি রেখা পেয়েছি, তাই না? যে এআর এমআর রেখাটা হচ্ছে গড় আয় ও প্রান্তিক আয় রেখা, এসি রেখা হচ্ছে গড় খরচ রেখা, এমসি রেখা হচ্ছে প্রান্তিক খরচ রেখা এবং এভিসি রেখা হচ্ছে গড় পরিবর্তনীয় খরচ রেখা। এখন দেখো চিত্রে আমরা দেখতে পাচ্ছি কি, চিত্রে আমরা ভারসাম্য যেটা পণ্য প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্যে দেখেছি কি, যে বাজারে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য হতে গেলে ভারসাম্যের কি করতে হয়? 2টি শর্ত পূরণ করতে হয়। এই 2টি শর্ত পূরণ না হলে কিন্তু কখনোই ভারসাম্য হবে না। সেই শর্ত 2টি ছিল যে প্রথম এবং প্রয়োজনীয় শর্তটি ছিল যে এমআর সমান সমান এমসি হবে অর্থাৎ প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমান হবে এবং দ্বিতীয় শর্তটি ছিল যে প্রান্তিক ব্যয় রেখা অর্থাৎ এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠে যাবে। এই শর্ত 2টি যেখানে পূরণ হবে সেখানেই ভারসাম্য অর্জিত হবে। সেই শর্ত অনুসারে দেখো, সেই শর্ত অনুসারে কি হয়েছে যে ই বিন্দুতে এমআর সমান সমান এমসি হয়েছে অর্থাৎ দেখো ই বিন্দুতে কোথায়? এই যে এই রেখাটি কিন্তু এআর সমান সমান এমআর রেখা আর এমআর রেখাকে দেখো এমসি, এই যে এমসি রেখাটা নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠে গিয়েছে। যেহেতু ই বিন্দুতে ভারসাম্যের 2টি শর্তই পূরণ হয়েছে, কাজে ই বিন্দুই হলো আমাদের ভারসাম্য বিন্দু। আর এই ভারসাম্য বিন্দুতে ভারসাম্য দাম কত? দেখো ভারসাম্য বিন্দুতে ভারসাম্য দাম হচ্ছে OP0। ভারসাম্য বিন্দুতে
ভারসাম্য দাম OP0 এবং ভারসাম্য উৎপাদনের পরিমাণ হচ্ছে OQ0। বোঝা গেল আমার বিষয়টি? এটি কিন্তু আমরা কি দেখেছি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্যের ক্ষেত্রেও আমরা এটি দেখেছি। তাহলে ভারসাম্য কোথায় হয়েছে? ভারসাম্য হয়েছে ই বিন্দুতে। কেন ভারসাম্য হয়েছে? যে ই বিন্দুতে বা ভারসাম্যের দুটি শর্তই পূরণ হওয়ায় ই বিন্দু ভারসাম্য বিন্দু। আর এই ভারসাম্য বিন্দুতে ভারসাম্য দাম হচ্ছে OP0 এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে OQ0। তাহলে আমরা ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ আমরা পেয়ে গেছি। এরপরে দেখো এখান থেকে আমাদের কি করতে হবে? এখান থেকে আমাদের খরচ বের করতে হবে। এখন আমরা দেখি, এখন আমরা কি করব? এখানে আমরা যখন আমরা পণ্য প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্যে আমরা দেখেছিলাম কিভাবে মুনাফার পরিমাণ বের করতে হয়, অর্থাৎ ফার্মটি অস্বাভাবিক ভারসাম্য অর্জন করেছে না স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করেছে নাকি লোকসান সহ ভারসাম্য অর্জন করেছে, সেটি আমরা কিভাবে বের করি? মোট আয় এবং মোট ব্যয় বের করার ফলে আমরা বুঝতে পারি যে ফার্মটি কোন অবস্থায় ভারসাম্য লাভ করেছে। তাহলে এখানে আমরা দেখি যে এখানে ফার্মের কি ধরনের ভারসাম্য হয়েছে, অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য হয়েছে নাকি স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য হয়েছে নাকি লোকসান সহ ভারসাম্য হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে এখানে? তাহলে এখান থেকে আমরা ভারসাম্য মুনাফার পরিমাণ জানার জন্য কি করব? মোট আয় বের করব। মোট আয় আমরা বের করব। মোট আয় TR সমান সমান কি? TR দেখো এই যে AR যেটা গড় আয় রেখা, যেটা এই যে AR MR থেকেই আমরা মোট আয় পেয়ে থাকি। মোট আয় তাহলে আমাদের কতটুকু? মোট আয় হচ্ছে OP0 EQ0। মোট আয় হচ্ছে OP0 EQ0। তাহলে মোট ব্যয় কত? মোট ব্যয় TC সমান সমান TC কোথায়? ব্যয় বের করবো কোথায় থেকে? ব্যয় পাবো আমরা কোথায়? এই যে AC রেখা, অর্থাৎ গড় খরচ, যেটা গড়ে যেটি খরচ সেটি হচ্ছে খরচ রেখা, গড় খরচ। এই যে তাহলে আমরা TC রেখা, দেখো এই ভারসাম্য শুধু TC রেখা, অর্থাৎ এখান থেকে আমরা মোট খরচ পেয়ে যাব। তাহলে মোট খরচ রেখা যেহেতু এখানে এই যে AC, তাহলে আমার খরচ হলো OP1 CQ0। OP1 CQ0 এটি হচ্ছে আমার মোট খরচ বা TC। তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই OQ0 পরিমাণ দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে মোট আয় হয়েছে OP0 EQ0, মোট আয় হয়েছে এটুকু, আর মোট ব্যয় হয়েছে OP1 CQ0। চিত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি? চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে মোট আয়ের চেয়ে মোট ব্যয় বেশি। কতটুকু পরিমাণ বেশি? এই যে এই পরিমাণ ব্যয় বেশি, মোট আয়ের চেয়ে মোট ব্যয় বেশি। আর যখন উৎপাদনের ক্ষেত্রে মোট আয়ের চেয়ে মোট ব্যয় বেশি হয় তখন কি হবে? তখন ওই উৎপাদন প্রতিষ্ঠানটি অবশ্যই লোকসান করবে, অবশ্যই লোকসান হবে, তাই না? আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে গেলে কি হয়? লোকসান হয় বা ক্ষতি হয়। কিন্তু সেই ব্যয়ের পরিমাণটা কতটুকু? তাহলে আমরা এখানে লোকসান বা ব্যয়ের পরিমাণটুকু আমরা বের করি। তাহলে অতএব লোকসানের পরিমাণ আমরা কিভাবে বের করব? লোকসানের পরিমাণ আমরা বের করি TR মাইনাস TC। TR মাইনাস TC। TR থেকে TC বাদ দাও, তাহলে কি থাকবে? এই যে TR হচ্ছে আমাদের OP0 EQ0 আর TC হচ্ছে OP1 CQ0। তাহলে TR থেকে TC বাদ দিলে আমাদের যা থাকে সেটি হচ্ছে P0 ECP1। P0 ECP1 এটি হচ্ছে আমাদের লোকসানের পরিমাণ। যে লোকসানের পরিমাণ হচ্ছে আমার এই পরিমাণ লোকসান হয়েছে, P0 ECP1 পরিমাণ লোকসান হয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে কি হয়েছে? ফার্ম লোকসানের ভিতরে আছে। তাহলে দেখো চিত্রানুযায়ী যদি আমরা দেখি যে ফার্ম OQ0 উৎপাদন চালু রাখলে কি হচ্ছে? OQ0 উৎপাদন চালু রাখলে
P0 EC P1 পরিমাণ লোকসান হয়। ফার্ম যদি কি করে ও P0 ও Q0 পরিমাণ উৎপাদন চালু রাখে তাহলে P0 EC P1 পরিমাণ লোকসান হয়। আর লোকসানের এই পরিমাণটি গড় স্থির, লোকসানের এই পরিমাণটি স্থির খরচের সমান। কার সমান? এই দেখো, স্থির খরচের সমান। লোকসানের এই পরিমাণটি হচ্ছে স্থির খরচের সমান এবং এক্ষেত্রে P = AVC। এই যে দেখো দাম P, এই যে P0 কার সমান? এই যে AVC এই রেখাকে স্পর্শ করেছে, অর্থাৎ এই ক্ষেত্রে P = AVC। কাজেই এই P0 দামে ও Q0 পরিমাণ উৎপাদন চালানো কিংবা না চালানো একই কথা। P0 দামে ও Q0 পরিমাণ উৎপাদন চালানো কিংবা না চালানো একই কথা। আবার যদি দাম P0 থেকে কম হয়, P0 থেকে কমে যায়, এই P0 থেকে যদি আরো কমে যায় দাম, তাহলে কি হবে? দাম কমে গেলে লোকসানের পরিমাণ আরো বেড়ে যাবে। লোকসান এই পর্যন্ত আছে, কিন্তু দাম যদি P0 থেকে আরো কম হয় তাহলে কি হবে? লোকসানের পরিমাণ আরো বেড়ে যাবে। দাম P0 থেকে কমে গেলে উৎপাদন প্রতিষ্ঠানটির লোকসানের পরিমাণ আরো বেড়ে যাবে। ফলে ফার্ম কি করবে? এক্ষেত্রে উৎপাদন বন্ধ করে দেয়ায় যুক্তিসঙ্গত হবে, অর্থাৎ ফার্মের এক্ষেত্রে আর উৎপাদন চালানো যুক্তিযুক্ত হবে না। কাজেই ই বিন্দুটি হলো, দেখো সেটা ই বিন্দুটি, এই যে ই বিন্দুটি হলো ফার্মের উৎপাদন বন্ধের বিন্দু, যেখানে P = AVC, অর্থাৎ ওই বিন্দুতেই, ই বিন্দুতে, যে বিন্দুতে ফার্ম উৎপাদন বন্ধ করে দিচ্ছে, কোন বিন্দু? দেখো AVC এর কিন্তু সর্বনিম্ন বিন্দু, যেটি আমি শুরুতেই বললাম যে AVC এর সর্বনিম্ন বিন্দুতে, যেখানে গড় পরিবর্তনীয় খরচের সাথে গড় স্থির খরচের কিছুই উঠে আসে না, তখনই ফার্ম কি করে দেয়? উৎপাদন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর সেটি হচ্ছে এই ই বিন্দু। ই বিন্দুতে কি হচ্ছে? ফার্ম উৎপাদন বন্ধ করে দেবে, কারণ ওখানে P = AVC। তাহলে আমরা বুঝতে পেরেছি যে উৎপাদন বন্ধের বিন্দু কি এবং উৎপাদন বন্ধের বিন্দুটি কিভাবে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে হয়। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। যে আজ আমরা কি শিখলাম? আজ আমরা শিখলাম আজকের ক্লাসে যে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মকে বা বিক্রেতাকে দাম গ্রহীতা বলা হয় কেন সেটি, এবং ফার্ম উৎপাদন বন্ধের বিন্দু ধারণাটি আমরা জানলাম। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।